সুপ্রিয় আমার ছাত্রছাত্রী, গতকাল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পরীক্ষা রুটিন প্রকাশ হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে চঞ্চলতা এসে যাওয়াটাই বাঞ্ছনীয়। কিছু ছাত্রছাত্রী আমাদের আছে যারা এই সময়টাকে, এই পরীক্ষা রুটিন প্রকাশ হওয়ার সাথে সাথেই তারা পড়াশোনার একটু মনোযোগ দিয়ে থাকে। এরকম বেশ একটা অংশ আছে, সবাই তা নয়। তো তাদের কথা ভেবে আজকে আমাদের এই টিউটোরিয়াল ক্লাসে আলোচনা করব একটা বিশেষ ক্লাস। পরীক্ষার এই প্রশ্নটা আসতে পারে, পাঁচালী কাকে বলে? 4 জন পাঁচালীকারের নাম লেখো এবং শ্রেষ্ঠ পাঁচালীকারের সম্পর্কে তুমি যা জানো লেখো। তো আমরা আজকে প্রথমে আলোচনা করে দিই পাঁচালী কাকে বলে। এই পাঁচালীটা কিভাবে, এই শব্দটা কিভাবে উৎপত্তি হলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে এই পাঁচালী হলো আমাদের বাংলা লোক সাহিত্যের একটি বিশেষ ধারা। আবার বলছি, পাঁচালী হলো বাংলা লোক সাহিত্যের একটি বিশিষ্ট প্রাচীন ধারা, যে ধারায় গান ও গল্পের মধ্যে দিয়ে অর্থাৎ মাধ্যমে একটা বিশেষ বিষয়কে তুলে ধরা হয়। এই পাঁচালী গান বাংলার প্রাচীন লোকসঙ্গীত গুলির মধ্যে অন্যতম। তাহলে কি দাঁড়ালো? পাঁচালী হলো বাংলা সাহিত্যের একটি অন্যতম প্রাচীন ধারা, যে ধারাটি লোক সাহিত্য নামে পরিচিত। এই পাঁচালী প্রধানত উপস্থাপিত করা হয়, পরিবেশন করা হয় গান ও গল্পের মধ্যে দিয়ে। তাকে বলা হয় পাঁচালী। অর্থাৎ যে আখ্যানমূলক বিষয়টি গান ও গল্পের মধ্যে দিয়ে জনমানুষের সামনে উপস্থাপিত করা হয়, সেটি হলো আমাদের পাঁচালী। এই পাঁচালী সাধারণত আমরা দেখি যে প্রধানত সনাতন ধর্মী, আবার অন্য জিনিস এসে যাচ্ছে আমাদের, ধর্মীদের বিভিন্ন আখ্যান বিষয় সংবলিত এই পাঁচালী গান বিভিন্ন ধর্ম সম্বলিত সনাতনীদের আখ্যান সম্বলিত একটি বিষয়। যে বিষয়টি উঠে এসেছে পুতুল বা পুতুলিকা শব্দ থেকে। কারণ প্রাচীনকালে মানে প্রাচীন লোক সাহিত্যে এই পাঁচালীর সাথে পুতুল নাচের একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। আর এই পুতুল নাচের একটা ওতপ্রোত সম্পর্ক থাকার কারণে একে সম্ভবত পাঁচালী বলা হয়, পাঁচালী শব্দটা যুক্ত হয়েছে বলে বলা হয়। আবার অন্যরা এর বিরুদ্ধে অন্যরা বলছেন অন্যরকম কথা। এখানে একটা পাঁচমিশালি বিষয় থাকে। কি থাকে? গান থাকে, বাজনা থাকে, তাৎক্ষণিক কবিতা রচনা থাকে, কবি গান এবং নৃত্য। এই 5টি বিষয় এর মধ্যে থাকে, সেই কারণে একে বলা হচ্ছে পাঁচালী। আশা করছি পাঁচালী কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 4 জন পাঁচালীকারের নাম বলব। প্রাচীন লোক সাহিত্যের ধারা শ্রেষ্ঠ পাঁচালীকার বা রচিতা হলেন দাশরথী রায়। এখানে এই দাশরথী ছাড়াও আর যারা আছেন তারা হলেন ঠাকুরদাস দত্ত, রসিকচন্দ্র রায়,
এবং ব্রজমোহন রায়। তাহলে চারজন পাঁচালিকার কে কে হলেন? দাশরথী রায়, ঠাকুরদাস দত্ত, রসিকচন্দ্র রায় এবং ব্রজমোহন রায়। এই চারজন শ্রেষ্ঠ পাঁচালিকার। এবার আমরা তোমাদের কাছে এই পাঁচালী গান সম্পর্কে একটু যে কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটি একটু আলোচনা করে দিই, তাহলে তোমাদের পাঁচালী বিষয়টি আরো বুঝতে সুবিধা হবে। এই বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা প্রথম বলবো, এই পাঁচালী গান আসলে একটি আখ্যানমূলক কাহিনী। কেমন? পাঁচালীতে থাকে একটি গল্প বা কাহিনী, যে গল্প এবং কাহিনীকে অবলম্বন করে পাঁচালীকার যেমন পাঁচালী রচনা করেন, ঠিক তেমনি গান এবং বাদ্য সহকারে জনমানসের সামনে তুলে ধরেন। যেমন আমরা রামায়ণ পাঁচালীর কথা বলতে পারি, মহাভারত পাঁচালীর কথা বলতে পারি, মঙ্গলকাব্য পাঁচালীর কথা আমরা বলতে পারি। দ্বিতীয় বৈশিষ্ট্য, গান ও গল্প। পাঁচালী গানের মধ্যে আমরা সংজ্ঞায় পড়তে গিয়ে আমরা বলেছি, পাঁচালী গানের মধ্যে থাকে গান, আর কি থাকে? গল্প বা কাহিনী। এই কাহিনী, এই গল্প বা কাহিনীর বিভিন্ন বিষয়গুলি পাঁচালীকাররা যখন পরিবেশন করেন পাঁচালী, তখন সেগুলি গেয়ে বা তাকে শোনান। 3 নম্বর বৈশিষ্ট্য, পাঁচালী গান সাধারণত একক এবং দলবদ্ধভাবে পরিবেশন করা হয়। আমরা যখন পাঁচালী কাকে বলে বলছিলাম, সেখানে আমরা বলেছিলাম পাঁচালী এককভাবে উপস্থাপিত করা যায়, পরিবেশন করা যায়, আবার দলবদ্ধভাবে পরিবেশন করা যায়। প্রাচীন লোকসাহিত্যের ধারায় এই পাঁচালী গান এককভাবে কবিতা, গান, গল্পের মধ্যে দিয়ে পরিবেশনা করা হতো। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে সেই পাঁচালী গান একক কিংবা দলবদ্ধভাবে পরিবেশন করা হয়। ঠিক আমরা দেখেছি তরজা গানে, আমরা দেখেছি কবি গানে, আমরা দেখেছি কখনো একা কখনো দলবদ্ধভাবে কিন্তু উপস্থাপিত হচ্ছে। পাঁচালী গানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সংলাপ ও অভিনয়। পাঁচালী গানে যেহেতু একটি গল্প থাকে, একটি কাহিনী থাকে, সেই গল্প বা কাহিনী কখনো কখনো পাঁচালীকাররা জনমানসের বা সম্মুখে কখনো সংলাপের মধ্যে, অভিনয়ের মধ্যে দিয়ে উপস্থাপিত করে থাকেন, যার ফলে যারা রসিক, পাঁচালী রসিক, তাদের মনের মধ্যে যে রসদ, মনের যে আনন্দ, তারা সেই আনন্দ উপভোগ করে থাকেন। এবার আমরা আলোচনা করব বিখ্যাত পাঁচালীকার দাশরথী রায় সম্পর্কে আলোচনা করব, তোমাদের পরীক্ষায় আসবে। তা দাশরথী রায় সম্পর্কে প্রথমে আমাদের বলতে গেলে বলতে হবে, এইভাবে তোমরা লিখবে। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে প্রাচীন লোকসাহিত্যের ধারায় দাশরথী রায় হলেন অন্যতম একজন বিশিষ্ট পাঁচালীকার। আর এই পাঁচালীকার ছিলেন বর্ধমান জেলার কাটোয়া মহকুমার বাসিন্দা। বাল্যকাল থেকে এই দাশরথী রায়ের মনে একটা সহজাত প্রবৃত্তি ছিল, একটা কবি হওয়ার ইচ্ছা, প্রবণতা তার মধ্যে ছিল।
সেই প্রতিভার স্ফুরণ কিন্তু তার মধ্যে দেখা গিয়েছিল। আসলে সেই সময়টা ছিল আমাদের কবিগানের যুগ। আর কবিগানের যুগ হওয়ার কারণে যেহেতু এই দাশরথী রায়ের মধ্যে যে কবিত্ব শক্তি ছিল, আর সেই কবিত্ব শক্তি নিয়ে তিনি যোগ দিলেন কবিগানে। কিন্তু আমরা কবিগানের ইতিহাস থেকে জানতে পারি যে একবার কবিগানের আসর বসেছে। সেই কবিগানের আসরে একদিকে আছেন আমাদের দাশরথী রায়, আর অপরদিকে যিনি আছেন তিনি অতি অশ্লীল ভাষায় এ কবিকে তীর্যক বাণে বিদ্ধ করেন, যার ফলে সেই কবিগানের আসরে এই দাশরথী রায় মর্মাহত হয়ে পড়লেন, বিস্ময়ে অপমানিত হলেন। আর অপমানিত হওয়ার ফলে তিনি সেই কবিগানের আসর পরিত্যাগ করে 1836 সালে তিনি একটি আখড়া স্থাপন করেন। অর্থাৎ এখানে আমরা দেখছি দাশরথী রায় কিন্তু মোড় আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। অতঃপর তিনি অসংখ্য গান, অসংখ্য কবিগান তিনি রচনা করেছেন। এছাড়াও তিনি রচনা করেছেন 68টি পালা গীতি, যেগুলি পরবর্তী সময়ে 10টি খণ্ডে কিন্তু প্রকাশিত হয়েছে। আসলে দাশরথী রায়ের এই যে পালা সঙ্গীত, যে পাঁচালী, তৎকালীন যুগে জনমানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছিল। আর ব্যাপক সাড়া পড়ার কারণে এই কবি তার সহজাত প্রবৃত্তি নিয়ে মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে নিজেকে উজাড় করে তুলে ধরলেন। অতঃপর এই কবিকে আর কিন্তু পিছনের দিকে তাকাতে হয়নি। তিনি একদিন যে অপমানিত হয়েছিলেন কবিগানের আসরে, সেসব কিন্তু সব ভুলে গেছে। নিজেকে নতুনভাবে, নতুন করে উপস্থাপিত করে জনমানুষে এক বিশাল তৎকালীন সময়ে জায়গা করে নিয়েছেন। তবে এখানে আমাদের এই যে পাঁচালিকার দাশরথী রায় তৎকালীন যুগে জনমানুষের, অর্থাৎ মানুষের যে দাবি ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, যে চাহিদা ছিল, সেই চাহিদা মেটাতে কিন্তু দাশরথী রায় সক্ষম হয়েছিলেন, একথা আমরা বলতে পারি। এছাড়া তিনি এই যে বিভিন্ন কবিগানের সভা বা আসর বস্তু, সেই সকল আসরে এ কবি তার সর্বস্ব শক্তি, কবিত্ব শক্তি, শিল্প সত্তা তিনি উজাড় করে দিয়ে মানুষের মনে আনন্দের খোরাক, রসদ যোগান দিতেন। তবে মজার বিষয় কি জানেন, যে মানুষটি তার সমস্ত কবিত্ব শক্তি নিয়ে, সমস্ত শিল্প সত্তা নিয়ে আসলে উজাড় করে দিতেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য, সেই মানুষটি কখনোই কিন্তু তার এই যে মহান কীর্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য, চিরস্থায়ী করে রাখার জন্য
কোনো রকমভাবে কিন্তু ভাবনা চিন্তা করতেন না, যার ফলে কি হলো, পরবর্তীকালে বাংলা সাহিত্যে এই দাশরথী রায় উপকৃত হয়েছিল, একথা কিন্তু আমরা বলতেই পারি। আর এই বিষয়টিকে, এই উপকৃত বিষয়টিকে রেখে, সামনে রেখে প্রখ্যাত তারাপদ ভট্টাচার্য মহাশয় বলেন, ইনি ইংরেজ পূর্ব আধুনিক যুগের যুগন্ধর কবি। ইনি ইংরেজ পূর্ব আধুনিক যুগের যুগন্ধর কবি। এই যুগের সমস্ত কবির সমগ্র শক্তির কেন্দ্রীভূত বিগ্রহ দাশরথী। কি সুন্দর কথা বললেন তারাপদ ভট্টাচার্য মহাশয়। আসলে দাশরথী রায়ের যদি কবিত্ব শক্তি নিয়ে আমাদের আলোচনা করতে হয়, তাহলে আমরা নির্দ্বিধায় আমরা বলতে পারি এ কবির মধ্যে প্রাণ শক্তি ছিল বিপুল। আর সেই প্রাণ শক্তি নিয়ে মানুষকে সাথে রেখে এ কবি কিন্তু সারা জীবন লড়াই করে গেছেন। যে লড়াইয়ের একদিকে আছে প্রাচীন সাহিত্য, প্রাচীন লোক সাহিত্য, প্রাচীন সংস্কার, আর অপরদিকে আছে অর্বাচীন তর্জার মতন বিষয়, যেখানে তিনি এই দুটিকে মিলে মিশে অভিনয়ের মধ্য দিয়ে, কৌতুকের মধ্যে দিয়ে পাঁচালীকে মানুষের প্রাণের সম্পদ করে তুললেন। মানুষের মনকে ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিলেন দাশরথী রায়। আর এই প্রসঙ্গে আমরা তার একটি লেখায় আমরা বলতে পারি, যেখানে অনেকটাই আমাদের স্বার্থ পদাবলীর সুর ঝংকারিত হয়। কি বলছেন? দোষ কারো নয় গো মা, আমি সাত সলিলে ডুবি মরি শ্যামা। দোষ কারো নয় গো মা, আমি সাত সলিলে মরি শ্যামা। এখানে কিন্তু আমরা দাশরথী রায়ের মধ্যে, কবিত্ব শক্তির মধ্যে শাক্ত পদাবলীর সুর ঝংকার আমাদের কানে ধ্বনিত হয়। পরিশেষে আমরা বলতে পারি যে প্রাচীন লোকসাহিত্যের ধারায় কে সামনে রেখে আধুনিক মানুষের দাবিকে সামনে রেখে যিনি পাঁচালীকে নতুন ঐশ্বর্য রূপে মানুষের মনের খোরাক করে তুলেছিলেন, মানুষের মনের রসদ যোগান দিতে পেরেছিলেন, তিনি নিঃসন্দেহে দাশরথী রায়। আর এই দাশরথী রায় পাঁচালীকে জনমানসে এক নতুনভাবে গড়ে তুলতে প্রয়াস হয়েছিল। আর সেই প্রয়াসে তার যে চিরস্থায়ী কীর্তি, সেই কীর্তিকে কিন্তু তিনি আমল দেননি। আর জীবন তিনি জনসাধারণের মনোরঞ্জন কিভাবে করা যায় সেই দিকে তিনি মনোনিবেশ করেছিলেন, যার ফলে আজকের নাগরিক শ্রোতাদের কাছে এই দাশরথী রায় তাদের প্রাণের সম্পদ হয়ে উঠেছে। আশা করি আমরা
পাঁচালিকার দাশরথী রায় সম্পর্কে সঠিক তথ্য দিয়ে তোমাদের সামনে আজকে এই টিউটোরিয়াল ক্লাসে আমরা তুলতে সক্ষম হয়েছি। আর যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা রাখি। তবে এই প্রশ্নটা কিন্তু 2025 সালে আসার সম্ভাবনা প্রবল। নমস্কার, ভালো থাকবেন, শুভ সকাল।